গ্রামের পুকুরঘাটে মেয়েরা কলসি নিয়ে পানি তুলছে। দূরে ক্ষেতের পাশ দিয়ে যে যার কাজে চলেছে, চারদিকে পাখির ডাক। কিন্তু হঠাৎই এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। আরে শুনলি শেফালি, আজ ভোরে ঘাটের কাছে কেমন যেন অচেনা একটা মেয়ে বসেছিল, হাতে কাঁচের চুড়ি, কিন্তু মুখখানা একবারে ফ্যাকাশে। তাকিয়ে থাকতে গিয়ে গায়ে কাঁটা দিয়ে উঠলো। কি বলছিস? কাদের ঘরের মেয়ে হবে? এই গ্রামে তো এমন কাউকে দেখিনি কখনো। সেই তো আমি ডাক দিলাম, বললাম বোন কোথা থেকে আসছো? সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, কোনো কথার উত্তরই দিল না। চোখ দুটো ভয়ঙ্কর, অথচ কেমন যেন দুঃখ ভরা। তোরা মেয়ে মানুষ, এসব ঝামেলায় যাস না। আমি কতবার বলেছি, ঘাটে নতুন কাউকে দেখলে দূরে থাকিস। গ্রামে হঠাৎ করে অচেনা মেয়ে মানুষ মানেই সর্বনাশ। আমার ঠাকুরজি একবার বলতো, শাকচুন্নি নাকি দিশাহারা হলে তার স্মৃতি হারিয়ে ফেলে, তখন গ্রামেই ঘুরে বেড়ায়। মানে স্মৃতি হারানো শাকচুন্নি? ও আবার কেমন হয় গো ঠাকুমা? ওরা আসলে সব কিছু ভুলে যায়। কে কোথা থেকে এসেছে, কেন এসেছে, কেবল একটা জিনিস থাকে, অদ্ভুত এক শূন্যতা। কিন্তু সাবধান, ওরা শান্ত থাকে না চিরকাল। কোনো না কোনো এক সময় তারা তাদের ভয়ঙ্কর রূপ প্রকাশ করে। ঠাকুমার কথা শুনে ভয় পেয়ে কমলা আর শেফালি আতঙ্কে একে অপরের দিকে তাকায়। চল কমলা, দেরি হয়ে যাচ্ছে, মা চিন্তা করবে। হ্যাঁ ঠিকই বলেছিস, চল চল। তবে ওই মেয়েটার চোখ দুটো কি ভয়ঙ্কর, কেমন যেন বুক কাঁপিয়ে দিল রে। দুজনেই কাঁধে কলসি তুলে তাড়াতাড়ি ঘাট ছেড়ে যায়। হেমন্তবালা পিছনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের যেতে দেখে। গ্রামের পশ্চিম দিকের পুরনো বটগাছের নিচে আছে পাড়ার চায়ের দোকান। প্রতিদিনের মতো আজও সেখানে গ্রামের অনেকেই জড়ো হয়েছে। করিম ভাই, শুনেছ ভোরে কমলা শেফালিরা কি সব বলছিল জানো? পুকুর ঘাটে এক অচেনা মেয়ে বসেছিল, মুখটা একেবারে ফ্যাকাশে, ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। শুনলেই গা শিউরে উঠছে। আরে এতে ভয় পাওয়ার কি আছে? হয়তো কোনো পথভোলা মেয়ে হবে। আজকাল তো কত কিছুই হয়। তবে মুশকিল হলো মেয়েটি কারো কোনো প্রশ্নের উত্তর দেয়নি, এটাই একটু সন্দেহজনক। তোরা ছেলে পুলে সব কিছু হেসে উড়িয়ে দিস। আমি এই গ্রামে 50 বছর ধরে আছি। আমার মনে আছে 25 বছর আগে ঠিক এরকমই এক অজানা মেয়ে হঠাৎ ঘাটে এসেছিল। সেও কারোর সাথে কথা বলতো না, কারো প্রশ্নের উত্তর দিত না। 3 দিনের মাথায় গ্রামের 2 গরু আর একটা শিশু অদৃশ্য হয়ে যায়। আজও তার রহস্য মেলেনি। মানে চাচা, আপনার সন্দেহ কি এটা আবার শাকচুন্নি? শাকচুন্নি যদি হয় তবে এটা সাধারণ কোনো শাকচুন্নি নয়। যদি কোনো কারণে তারা তাদের অতীত ভুলে যায়, তখন চারপাশেই ঘুরে বেড়ায়। ওরা নিজের নাম, নিজের পরিচয় সবকিছুই ভুলে যায়। শুধু ওদের মনে একটাই তৃষ্ণা থাকে, কেউ তাকে চিনুক, কেউ তাকে ডাকুক। যখন কেউ ভুল করে তার কাছে যায়, তখনই সর্বনাশ নেমে আসে। এসব কি বলছো গো রহিম চাচা? তাহলে তো গ্রামে বিপদ নামলো বলে। শাকচুনির হাত থেকে বউ ছেলে মেয়েদের বাঁচাবো কেমন করে? একদম ভয় পেলে হবে না, আগে ওই মেয়েটাকে ডেকে আনতে হবে। দেখা যাক ওর সত্যিই কোনো স্মৃতি নেই নাকি অন্য কিছু। তবে একটা কথা ভালো করে মনে রাখিস, যদি সত্যি সে শাকচুন্নি হয়, ওর চোখের দিকে বেশিক্ষণ তাকাস না। তবে স্মৃতিহীন শাকচুন্নির চোখে তাকালে সুস্থ মানুষও হারিয়ে যায়, নিজেকেও আর চিনতে পারে না। তাহলে কি এখন আমাদের যাওয়াটা ঠিক হবে? অচেনা মেয়ে মানুষকে একা বসিয়ে রাখলে আরো বিপদ হতে পারে। হ্যাঁ ঠিকই বলেছেন, কাল পর্যন্ত অপেক্ষা করলে হয়তো উদাও হয়ে যেতে পারে, তাই এখনই যাওয়া দরকার। ঠিক আছে, যেহেতু সবাই একসাথে আছি, তাহলে এখনই চল। তবে সাবধানে, মনে রাখিস চোখের দিকে তাকাবি না, বিপদ হতে পারে। পুকুর ঘাটে অচেনা মেয়েটি বসে আছে। চারপাশে নিস্তব্ধতা, ঘাটের আশেপাশে কেউ নেই। তবে কিছুক্ষণ পর গ্রাম থেকে রহিম, করিম, গফুর চাচা এগিয়ে আসে। চাচা, ওখানে সামনে ভালো করে দেখুন তো, একদম যেমন কমলা বর্ণনা করেছিল তেমনি বসে আছে। চেহারাটা কেমন ফ্যাকাশে, চোখের দৃষ্টিতে অদ্ভুত এক শূন্যতা। চোখের দিকে তাকাস না, দূর থেকে কথা বল। শোনো বোন, কে তুমি? কোন বাড়ি থেকে এসেছো? এই পুকুর পাড়ে আর কেনই বা বসে আছো?
মেয়েটি ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ দুটো গভীর, মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন দূরে কোথাও তাকিয়ে আছে। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ বলো, তুমি একা কেন বসে আছো ওখানে? তোমার বাড়ি কোথায়? নাম কি তোমার? আমার নাম, আমার ঘর বাড়ি কিছুই মনে পড়ছে না। আমি কেন এখানে বসে আছি তাও বুঝতে পারছি না। আরে শোনো, ও বলছে নাকি তার নাম, ঘরবাড়ি কিছুই যেন বলতে পারছে না। চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে, কথাগুলো কেমন এলোমেলো লাগছে। আমি তো আগেই বলেছিলাম, স্মৃতিহীন শাকচুন্নিরা এমনি কথা বলে, নিজের নাম নিজের ঘর সব ভুলে যায়। দেখো বোন, ভয় পেও না, তুমি আমাদের গ্রামে এসেছো, আমরা তোমার সাহায্য করব। তোমাকে তোমার ঘরে কেউ নিশ্চয়ই খুঁজছে। না, আমাকে কেউ খুঁজছে না। আমি কারণ না, আমি কিছুই মনে করতে পারি না। শুধু শুধু এই চুড়ির শব্দ মনে আছে আমার। দেখলি তো, এই চুড়ি সাধারণ নয়, এই চুড়ির শব্দ মানে সর্বনাশ আসছে। এভাবে মেয়েটাকে এখানে ফেলে রাখা যাওয়া যাবে না, সবাইকে জানাতে হবে। গ্রামবাসীর সামনে ঠিকঠাক বিচার করতে না পারলে পুরো গ্রাম সমস্যায় পড়বে। হ্যাঁ, ঠিক কথাই বলেছিস। এই ব্যাপারটা লুকিয়ে রাখা যাবে না। গ্রামের সবাইকে বড় বট গাছতলায় জড়ো করতে হবে, সবাই মিলে সিদ্ধান্ত নেব। তাহলে চলো এই মেয়েকে সঙ্গে নিয়ে বট গাছতলায় যাই। না না, এখনই ওকে সঙ্গে নেব না। অচেনা মেয়ে মানুষকে রাতের বেলায় জনসম্মুখে আনাটা ঠিক নয়। আগে গ্রামের লোকেদের সঙ্গে আলোচনা করি, তারপর কি করি দেখা যাবে। ঠিক আছে চাচা, চলো সবাইকে ডাকি। সবার সামনে সত্যটা বের করতে হবে, না হলে রহস্য আরো বাড়বে। সন্ধ্যা নেমে আসছে ধীরে ধীরে। গ্রামের সবাই জড়ো হয়েছে পুরনো বটগাছের তলায়। আজ সবাই মিলে ঠিক করবে সেই অচেনা মেয়েটিকে নিয়ে কি করা উচিত। গ্রামবাসী বৃন্দ, তোমরা সবাই জানো, গ্রামে পুকুর পাড়ে এক অচেনা মেয়ের দেখা মিলেছে। নিজের নামও জানে না, কোথা থেকে এসছে তাও বলতে পারছে না, কিছুই মনে নেই তার। ওকে আমরা গ্রামের কোথায় রাখবো আর কি বা করব? আমার তো ভয় করছে, আমার সংসার আছে, বহু ছেলে মেয়ে আছে। যদি সত্যি মেয়েটার ভেতর খারাপ কিছু থাকে, যদি শাকচুন্নি হয়ে ওঠে, তাহলে তো সবাই বিপদে পড়বো। আমি বলি এক্ষুনি ওকে গ্রাম থেকে দূরে কোথাও সরিয়ে দাও। কিন্তু দাদা, ও তো এখনো কারোর কোনো ক্ষতি করেনি, শুধু ঘাটে বসেছিল। তার গলায় ভয় আছে, দুঃখ আছে। শাকচুন্নি হলে কি হবে, কাঁদতো? হ্যাঁ রে, আমি নিজে চোখে দেখেছি। ও চা নিতে কেমন যেন শূন্যতা, মনে হলো সত্যিই কিছু মনে করতে পারে না। যদি কোনো অভাগিনী মেয়ে হয়। তোরা মেয়ে মানুষ বলেই সহজে কান্নায় ভেসে যাচ্ছিস। মনে রাখ, এরা যেমন দেখায় তেমন হয় না। আগে শান্ত থাকে, পরে ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি চাই ওকে আশ্রয় না দিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু চাচা, রাত তো প্রায় হয়েই গেছে। এই অচেনা মেয়েকে যদি এখন একা কোথাও পাঠিয়ে দিই, যদি কোনো বিপদ ঘটে, সত্যিও যদি সাধারণ মানুষ হয়, তাহলে তো ক্ষতি হবে। আলোচনার মাঝখানে হঠাৎ অচেনা মেয়েটিকে দেখা যায়। সে নিঃশব্দে বটগাছের ছায়ার মধ্যে এসে দাঁড়িয়েছে। আমাকে কোথাও পাঠিয়ে দিও না, আমি খুব ভয় পাচ্ছি। আমার তো কোনো জায়গা নেই, কোনো ঘরও নেই। কোথায় যাব আমি? তোমরা আমাকে থাকতে দাও। দেখলি তোরা, ঠিক যেমন চাচা বলেছিল, ওর চোখে চাহনি একদম স্বাভাবিক নয়। আমি ভয় পাই না, আমি ওর চোখে কষ্ট দেখেছি, রাগ বা হিংসা না। আমি বলি আজ রাতটা অন্তত আমার বাড়িতে থাকুক, কালকে সকালে সবাই মিলে ঠিক করব কি করা হবে। সবাই অবাক হয়ে কমলার দিকে তাকাই। এসব কি বলছিস কমলা তুই? আচ্ছা, কমলা যদি সাহস দেখায়, তবে আপাতত ওর কথাই মানা যাক। আজকের রাতটুকু ওর বাড়িতেই থাকুক। গ্রামের মানুষ দোটানায় পড়ে, কেউ রাজি কেউ অরাজি। শেষমেশ কমলা মেয়েটিকে নিয়ে যায় নিজের ঘরে। এ আবার কে? তুমি এত রাতে এই অচেনা মেয়েকে ঘরে আনলে কেন? গ্রামে এখন সবাই আতঙ্কে আছে, তুমি জানো না?
তুমি এত ভয় পাচ্ছ কেন? শান্ত হও, ভয় পেলে হবে না। মেয়েটা একা, অসহায়, নাম পরিচয় কিছুই মনে করতে পারছে না। সবাই তো তাড়িয়ে দিতে চাইছিল। আমি ভাবলাম অন্তত এক রাত আশ্রয় দিলে কি এমন ক্ষতি হবে। ক্ষতি কি? যদিও সত্যি শাকচুন্নি হয় তখন বুঝবে তুমি আমি আমাদের সংসার শেষ হয়ে যাবে ওর কবলে পড়ে, তখন আর রক্ষা থাকবে না। আমি কারো ক্ষতি করব না, আমি শুধু কোথাও একটু থাকতে চাই। আমি একা, আমি কিছু মনে করতে পারছি না। দেখলে এই আওয়াজ আমার একদম স্বাভাবিক মনে হচ্ছে না, ভয়ে আমার বুক কেঁপে উঠছে। ওর চোখে দেখো, ভয়ের কিছুই নেই, শুধু শূন্যতা আর দুঃখ। সত্যি যদি শাকচুন্নি হতো তবে এতক্ষণে ভয়ঙ্কর কিছু ঘটতো। আমি চাই আমরা ওকে অন্তত আজকে রাতটা থাকতে দিই। তুমি ভয় পেও না। ঘরের কোণে শুয়ে থাকা কমলার ভাইপো জয়নাল এতক্ষণ চুপচাপ সব শুনছিল। অচেনা কারো আওয়াজ পেয়ে এগিয়ে আসে। আপু, তোমার নাম কি? তুমি কি আমার সঙ্গে খেলবে? আমার লাঠি মাছে। আমার নাম আমি জানি না, তুমি আমাকে তোমার পছন্দ মতো নাম ধরে ডেকো, তোমার যা মন চায়। আচ্ছা, তাহলে তোমাকে আমি ডাকবো চুড়িওয়ালা আপা নামে, কারণ তোমার চুড়িগুলো অনেক সুন্দর বাজে। আমি বলি শোনো, আজ রাতটা থাকুক, তবে আমি চোখে চোখে রাখবো। ভোর হলেই ওকে আমি গ্রাম ছাড়া করার কথা তুলবো। ঠিক আছে, তাই হবে। তবে অন্তত আজকে রাতটা শান্তিতে কাটতে দাও। অচেনা মেয়েটিকে কমলা তার খাটের পাশে একটি আসনে বসায়। মেয়েটি চুপচাপ বসে থাকে। হারুন দূর থেকে তাকিয়ে সব কিছু দেখে। শোনো কমলা, আমি রাতে ঠিকই নজর রেখেছিলাম, কিন্তু মেয়েটি কোনো শব্দ করেনি। তার চোখ, তার সে চাউনি আমার একদম স্বাভাবিক লাগছে না। এভাবে গ্রামে রাখা সবার জন্য বিপদ ঘনিয়ে আসতে পারে। কিন্তু ও কারোর কিছু তো করেনি, সারা রাত চুপ করে বসেছিল। আমি মনে করি ও নিরীহ, ওর মধ্যে কোনো শাকচুন্নি নেই। তুমি বললে হবে না, আমার কথা শোনো। আমি গফুর চাচা আর গ্রামের মুরব্বীদের কাছে যাচ্ছি। হয়তো তান্ত্রিক বা পীর সাহেব ডেকে ঝাড়ফুঁক করালে আসল সত্য বেরিয়ে আসতে পারে। পরদিন সকালে বটগাছের ছায়ায় জড়ো হয়েছে গ্রামের পুরুষেরা। গফুর চাচা দাঁড়িয়ে আছেন, পাশে করিম, রহিম আর কয়েকজন তরুণ। কমলা ও হারুন অচেনা মেয়েটিকে নিয়ে আসে। গ্রামবাসী, তোমরা সবাই জানো গত রাতে এই মেয়েটাকে কমলার ঘরে রাখা হয়েছিল। এখনো কিছু বলতে পারছে না, না নাম না ঠিকানা। তাই আজ আমরা সবাই একত্র হয়েছি যেন মিলেমিশে এর কোনো ঠিকঠাক সমাধান খুঁজে বের করতে পারি। চাচা ঠিকই বলেছেন, তাড়াতাড়ি ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিই। যত দূরে যাবে তত আমাদেরই ভালো। ওকে তাড়িয়ে দিও না। আমি বলি কি, ও নিরীহ। এক রাত আমাদের ঘরে ছিল, কিছুই করেনি, শুধু চুপচাপ বসেছিল। যদি ও সত্যি স্মৃতি হারিয়ে যায় তাহলে তো আমাদের সবার ওকে সাহায্য করাই উচিত। কিন্তু কমলা, চোখের চাউনি, চুড়ির শব্দ সবই তো অস্বাভাবিক। আমি বলি আগে ওর পরীক্ষা করানো হোক। যদি সত্যি মানুষ হয় আমরা আশ্রয় দেব, আর যদি না হয় তখন আমরা ভাববো। চাচা, আমি জানি আমাদের পাশের গ্রামে এক ফকির আছেন, তিনি নাকি শাকচুন্নি আর অশরীরীর রহস্য বোঝেন। আমি বলি ওই ফকির বাবাকে ডাকা হোক, তিনি সত্য বের করে দেবেন। ঠিক কথা, আমরা নিজেরা কিছু করতে পারবো না। আজ বিকেল এই ফকির বাবাকে খবর পাঠানো হোক, তখনই বোঝা যাবে এই মেয়ে কে আসলে, অভাগিনী নাকি অন্য কিছু। তোমরা আবার ফকির সাহেবকে ডাকার কথা বলছো কেন? আমি তো কারোর ক্ষতি করতে চাই না, শুধু মনে করতে চাই আমি কে। কান্না শুনে মন নরম করলে চলবে না। আজ বিকেলে ফকির বাবা আসবেন, তখন সত্য প্রকাশ পাবে। ততক্ষণ পর্যন্ত মেয়েটি হারুনের বাড়িতেই থাকুক, সবাই সাবধানে থাকবে। কমলাদের বাড়ির আঙিনায় মাটির প্রদীপ জ্বলছে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে গ্রামের মুরব্বি গফুর চাচা, হারুন আরও দু একজন পুরুষ। সবাই কৌতূহলী হয়ে তাকিয়ে আছে ফকির সাহেবের অপেক্ষায়। সামনে এসে দেখা দিলেন এক লম্বা দাড়িওয়ালা ফকির বাবা। গায়ে কাপড় নেই, শুধু কাঁধে একটা ঝোলা ঝুলছে।
আসেন বাবা ফকির, আমরা আপনার অপেক্ষায় ছিলাম। এই মেয়েকে নিয়ে গোটা গ্রাম বিভ্রান্ত, আমরা কিছুই বুঝতে পারছি না কি করব। এখন আপনি কিছু একটা করেন। আমি সব শুনেছি, মনে রেখো দিনের আলোতে অনেক কিছু বোঝা যায় না, অনেক কিছু ঢেকে থাকে, কিন্তু রাতের অন্ধকারে আসল সত্য সামনে আসে। এখন মেয়েটিকে আমার সামনে আনো। বাবা, আমি বিশ্বাস করি এ মেয়ে নিরীহ, ও শুধু স্মৃতি হারিয়েছে। দয়া করে ওর কোনো ক্ষতি করবেন না। মানুষ নিরীহ হলে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু যদি মানুষ না হয় তবে আসল রূপ প্রকাশ পাবে। শিগগিরই আমরা তা জানতে পারবো। আপনারা একটু শান্ত হয়ে বসুন। ফকির সাহেব আসনের উপর বসে আগুন জ্বালালেন। চারপাশে রহিম, করিম, কমলা আর গ্রামের আরও অনেকে চুপচাপ দাঁড়িয়ে, তো কেউ বসে। সবাইয়ের মুখে ভয়, যেন আজ রাতেই অচেনা মেয়ের গোপন রহস্য ফাঁস হবে। শরীরের মধ্যে যা লুকিয়ে রেখেছিস আগুনের সামনে তা আর বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারবি না। যদি তোর ভিতর শাকচুন্নির রূপ থাকে সেটা এখনই বের হয়ে আসবে। আয়, এখন এই আগুনের সামনে বস। ফকির সাহেব মেয়েটিকে তার সামনে আসতে বলেন। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে এসে দাঁড়ায়। ফকির সাহেব মন্ত্র পড়তে থাকেন। মেয়েটির চোখ একদম লাল হয়ে ওঠে এক মুহূর্তের জন্য। আগুন দপদপ করে জ্বলে। সবাই পেছনে সরে যায়। মেয়েটি হঠাৎ চিৎকার করে ওঠে। তোরা সবাই মিলে কি শুরু করলি এসব? আমাকে তাড়াস না, আমি মানুষ। আমি কে ছিলাম শুধু মনে করতে চাই। ওকে এখনই তাড়ানো যাবে না। যে রহস্য ওর ভেতর তা যদি না বোঝা যায় গ্রামের জন্য বড় বিপদ হবে। আমাকে মন্ত্র পড়তে দাও। বাবা, আমি বিশ্বাস করি এ মেয়ে নিরীহ, ও শুধু স্মৃতি হারিয়েছে। দয়া করে ওর কোনো ক্ষতি করবেন না। মেয়েটির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ফকির বাবার মন্ত্রের জোরে স্মৃতি হারানো শাকচুন্নির জ্ঞান ফিরে এলে সে ধীরে ধীরে বলতে শুরু করে। হ্যাঁ, কি হয়েছে শোনো তাহলে। আমি মানুষই ছিলাম, কিন্তু এক রাতে পুকুর ঘাটে এক অশুভ আত্মা আমাকে জাপটে ধরে। তারপর থেকে আমার ভেতরে দখল নেয় শাকচুন্নির শক্তি। আমি পালিয়ে বেড়াই, নিজের ঘর চিনতে পারি না। আমার সমস্ত স্মৃতি মুছে যায়, শুধু কাঁচের চুড়ির শব্দ আমাকে তাড়িয়ে বেড়ায়। তোকে আমি মুক্তি দেব, কিন্তু একটা শর্ত আছে। তুই বল, এরপর থেকে আর কোনো মানুষের ক্ষতি করবি না। আমি অনেক ভুল করেছি, আর কখনো কারোর ক্ষতি করব না, শপথ করছি। শুধু আমায় এই বন্ধন থেকে মুক্তি দাও। ফকির তার জাদুর লাঠি তোলে ধরে মন্ত্র পড়তে থাকলে মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে। আজ থেকে গ্রামে শাকচুন্নির অভিশাপ কেটে গেল। তবে মনে রেখো, দুনিয়ার কোনো অশুভ শক্তি তখনই জেতে যখন মানুষ সেটাকে ভয় পায়। সাহস আর করুণাই ওদেরকে সবসময় হারাতে সাহায্য করে।